Hello everyone, this is me Shravanti Bhattacharjee and welcome to TESOL Podcast with Shravanti. It's our episode 1 and today I've been joined with a special guest and he is none other than the founder and CEO of TESOL Bangladesh. Assalamu alaikum sir, কেমন আছেন? Walaikum assalam. I'm doing great. How about you, lady? Yeah, I'm amazing. So, আজকে আমাদের পডকাস্টের যে টপিক এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিক এবং এটা নিয়ে সবার মধ্যে অনেক কোয়েশ্চেন থাকে দ্যাট ইজ বিজনেস অর জব ইটস আ নাইস টপিক রাইট সো অ্যাজ আপনি একজন ফাউন্ডার অ্যান্ড সিইও সো আমার কাছে মনে হয়েছে যে এই এপিসোডের জন্য বেস্ট আপনার থেকে আর কেউ হতেই পারে না তো স্যার আপনার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন জব অর বিজনেস খুবই মজার একটা টপিক সত্যিকার অর্থে তো আমি দুইটা পার্সপেক্টিভে আলোচনা করব বিলিয়নার দেখতে চাও বিজনেস ওকে মোটামুটি স্বাচ্ছন্দ্যময় জীবন দেখতে চাও জব ইট ইজ ইয়োর মাইন্ডসেট ইট ইজ ইয়োর ড্রিম আবার জব করবা প্যারামুক্ত জীবন বিজনেস করবা এখানে আইনের ঝামেলা এখানে এমপ্লয়ের বেতন এখানে বিজনেসের লস এখানে লাভ এখানে হঠাৎ ফল হঠাৎ রাইজ জীবন আর কি প্যারাময় জীবন আবার যদি এমনটা দেখো যে টোটাল পৃথিবীর সম্পত্তির 90% অ্যাসেট এটা সারা পৃথিবীর 10% মানুষের কাছে 90% অ্যাসেটস মাত্র 10% পিপলের কাছে মালিকানা এই 10% পিপল হচ্ছে বিজনেস পিপল আর 10% অ্যাসেট 90% সাধারণ আমজনতার কাছে they are doing jobs now choice is yours job or business এটা আসলে আমার কাছে মনে হয় যে পারসন টু পারসন আসলে ডিপেন্ড করে কেউ যদি ভালো থাকতে চায় যে না আমি আসলে কম প্যারা নিব তাহলে কেন জব না জব এক্স্যাক্টলি কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাদের তো টাকা পয়সা কিংবা পাওয়ার কিংবা একদম আমি যেন খুব ভালোভাবে বাঁচতে পারি সেটারও দরকার আছে সো এটা কি আসলে পসিবল আসলে কি বিজনেস যারা করে এদেরকে তুমি সামহাট ক্রেজি পিপল বলতে পারো দে আর ড্রিমার্স দে আর দ্য চেঞ্জ মেকার্স বিজনেস করা একটা অ্যাডিকশনের মতো মানে আমরা বিজনেসম্যানরা প্যারাই ভালোবাসি বিজনেস ইকুয়াল টু প্যারা ইজ ইকুয়াল টু অল লাভ রিয়েলি অফকোর্স কারণ ইউ অলওয়েজ ফেস চ্যালেঞ্জেস you learn, you fall, you rise, you fall again, you rise again, you grow. Sometimes you go to the ground and again fly. It's amazing. Oh, really? So, আপনি আসলে কি চান যে বেশিরভাগ মানুষ জব করুক নাকি বিজনেস? আচ্ছা বেশিরভাগ মানুষ তো আসলে বিজনেস করতে পারবে না। ওকে। এটাই কারণ আমজনতা একটা নাম আছে, মাস পিপল। আমজনতার ফিলসফি হচ্ছে এই যে বিসিএস দিব 35-40 হাজার টাকা একটা জব করবে আর গুসটুস খাওয়া যদি সম্ভব হয় খাইলো নাহলে আল্লাহ জানে এখানে এত লোভ কেন আবার কিছু মানুষ বলে নো নো বিসিএস ইটস নট মাই কাপ অফ টি এটা আই ডোন্ট লাইক ইট তো যেমন তুমি তোমার মধ্যে সেই ছোটবেলা থেকে তুমি তো এতটুক থেকে আমার কাছে বড় হচ্ছ ছোট মেয়ে থেকে তোমার মাধ্যমে তোমার মাথায় আমি একটা জিনিস ঢুকিয়েছি যে জব মুরব্বি হবে না সুতরাং বিজনেস ইজ রিয়েলি নাইস আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএমবিএ করেছি তো আমার কাছে অবাক লাগে বিবিএমবিএ করা মানুষগুলোর প্রায় 99.99% জব খোঁজে ম্যান দেন বিজনেস পড়ার মানেটা কি হ্যাঁ এবং বাংলাদেশে যদি তুমি দেখো তথাকথিত ডিগ্রি দরকার নেই আসলে বিজনেসের জন্য তুমি বাংলাদেশে বড় বড় কোম্পানির ফাউন্ডার এরা কেউ 0 পাস কেউ 2 পাস কেউ 4 পাস বাট তাদের একটা মাইন্ডসেট ছিল কিছু একটা করবে দেশের জন্য নিজের জন্য কখনো বিজনেস অ্যাক্সিডেন্টালি শুরু হয় একটা আইডিয়া হয় শুরু করে দেয় বিজনেস এরপরে আবার অনেকগুলো ধরো সারা ওয়ার্ল্ডে একটা রিসার্চে দেখা গেছে যে 1000 স্টার্ট আপ শুরু করলো এর মধ্যে 50% তোমার 6 মাসের মধ্যে শেষ হয়ে যায় প্রায় 70% এক বছরের মধ্যে শেষ হয়ে যায় 2 ইয়ার্সের মধ্যে 85% এর মধ্যে শেষ হয়ে যায় 3 ইয়ার্স পর্যন্ত টিকে থাকে ধরো 90% শেষ হয় মাত্র 10%
3 ইয়ার্স থেকে 4 ইয়ার্স 5 ইয়ার্সের মধ্যে 95% বিজনেস আসলে সার্ভাইভ করে না। ওই 5% বিজনেস যখন 4-5 ইয়ার্স হয়ে যায় তারা সার্ভাইভ করে এবং খুব সাকসেসফুলি রান করতে পারে। তাহলে স্যার এটা আসলে রিস্কি একটা ম্যাটার। আমি যদি হচ্ছে এখন একটা বিজনেস স্টার্ট করি আমার সবটুকু ইনভেস্ট করে এবং সেটা যদি আসলে না টিকে শেষ পর্যন্ত, তাহলে তো আমার আসলে আম এবং ছালা দুটোই গেল। মোটেই না। দেন ইউ গট এক্সপেরিয়েন্স। তোমার একটা গল্প বলি। হ্যাঁ, ওকে শিওর। একটা লোক সুইসাইড করবে। হ্যাঁ, সো কেন সুইসাইড করবে? আমেরিকান, এটা কিন্তু রিয়েল একটা স্টোরি। কিন্তু এটা আমি একটা বইতে পড়েছি, ডেল কার্নেগির। তো সুইসাইড করবে। এখন হঠাৎ করে সে তোমার একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছে যে আপনার কি বিজনেসে লস হচ্ছে বা আপনার কি নেটওয়ার্ক হারিয়ে ফেলেছেন, আপনার সব এখন এরকম হলে এই মেন্টরের কাছে আসুন, বিজনেস কোচ উনি একজন, তো আপনাকে হেল্প করবেন, এই একদম মাটিতে পড়া অবস্থা থেকে আপনাকে উঠাতে হেল্প করবেন তিনি। তো উনি হাসতেছেন, আরে কিডিং ম্যান, ইটস নট পসিবল। তা আমি বলছে যে সুইসাইডই তো লাস্ট ইচ্ছা, তা একটু ট্রাই করে দেখি, সুইসাইডের আগে একটু দেখে আসলাম কি হয়। তো ওই ভদ্রলোক ওই ডেল কার্নেগির অনুষ্ঠানে গেছে। যাওয়ার পর এরপরে শোনেন, আপনার এই ধরনের লেকচার আমি অনেক শুনেছি, তো আমার এই অবস্থা, মানে কোচিং শুরু হওয়ার আগেই সে একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে যে আমার এই অবস্থা, আমি 2 দিন পর সুইসাইড করব, টাইম সব ঠিক করা আছে, তো এখন আপনার এটা দিয়ে কিছু হবে? তখন উনি বললো যে দেখেন, আমি তো এটাই করি, জাস্ট আপনি ট্রেনিংটার পরে আপনাকে আমি স্পেশালি টাইম দেবো, আপনি একটু থাকেন, সুইসাইড নালে 3 ঘন্টা একটু পিছাই দিলেন। ম্যান, আর ইউ কিডিং মি? যে নো নো নো, এটা তো যে কোনো সময় করা যাবে, সমস্যা নেই। তো এরপরে এখন ট্রেনিং হয়ে যাওয়ার পর বলছে, জেন্টলম্যান আপনি আসেন আমার সাথে। তো উনি ডেল কার্নেগির সাথে দেখা করলো। দেখা করার পর বললেন যে আচ্ছা আপনার কি কি আছে? বলে কিছুই নাই, বউও নাই। হ্যাঁ, বউ গেছে গা, বাচ্চা বলে হ্যাঁ গেছে, কারণ স্কুলে বেতন দিতে পারে না, বাড়ি ভাড়া দিতে পারে না, সব নামাই দিছে, বেটা আর কি তোমার স্ট্রিট বেগারের মতো হয়ে গেছে এখন। তো বলছে আপনার কিছুই নাই? বলছে হ্যাঁ, আমি আমার ব্যাগের মধ্যে 30-40টা মানে ভিজিটিং কার্ড আছে, এই আর কিছু নাই। তাহলে আপনার তো কিছুই হারাই নাই। আপনি কি আমার সাথে ফাজলামো করতেছেন? আমার মাত্র কয়েকটা কার্ড আছে আর সব হারিয়ে ফেলেছি, ব্যাংক্রাফট হয়ে গেছে, আর কিছুই নাই, মানে কিছুই হারাই নাই। মানে বলছে আপনি কালকে আসেন, আপনি একটু ভাই সুইসাইডটা একদিন একটু পরে করেন আর কি। হ্যাঁ, তো ও বলছে যে ঠিক আছে আমি কালকে আসি, সুইসাইড কিন্তু আমি পরের দিন করবোই, আপনি আমার টাইম কিল করবেন না, এসব আমার ভাল লাগছে না। বলছে ভাই আমি আপনাকে আগাই দেবো সুইসাইড করতে, সমস্যা নেই, আপনি জাস্ট কার্ডগুলো একটু নিয়ে আসেন। পরের দিন কার্ডগুলো নিয়ে এসছে। তো বলছে এখান থেকে আপনি কার্ডগুলো থেকে একটু বাছাই করেন যে কারা আপনার খুব ক্লোজ, আপনাকে বিশ্বাস করে। তো উনি বাছাই করে 4টা কার্ড পেয়েছে 20-30টা কার্ড থেকে। বলছে এরা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, কারণ আমি তাদের সাথে ব্যবসায়িক জীবনে অনেক সুন্দর ডিল করেছি, সার্ভ করেছি, এবং আমার সততা সম্পর্কে তারা ওয়াকিফাল। বলছে এদের আর্থিক অবস্থা কেমন, বিজনেস করে তো এক একটা মাল্টিমিলিয়নার, এক একটা বিজনেসম্যান। বলছে আপনি ওনাদের কাছে গিয়ে আপনার যা হয়েছে ঠিক তাই আপনি ওনাদের বলেন, এবং ওনাদেরকে বলেন যে আই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার, আমাকে জাস্ট একটু হেল্প করো বিজনেসটা আবার রিস্টার্ট করতে, এটা একটা লোনের মতো দাও তুমি আমাকে, আমি তোমাকে হেল্প করে দেবো, বলে আমি তোমাকে রিটার্ন করে দেবো। বলছে হ্যাঁ তা বলতে পারি, কিন্তু আমি তো অনেক বড় বিজনেস করতাম, ছোট হবো এই জন্য এদের নক করি নাই। বলছে যে আপনার লাইফে যদি চ্যালেঞ্জ না থাকে তাহলে আপনি এনজয় করবেন না। তো বলছে আপনি ফুটবল খেলছেন কোন সময়? হ্যাঁ খেলেছি। যে ফুটবলকে আপনি যত জোরে ধাক্কা দেবেন সে তত উপরে বেশি ওঠে, আর আপনি উষ্টা জীবনে হোঁচট প্যারা যত বেশি খাবেন অত উপরে ফ্লাই করার পসিবিলিটি বেশি থাকবে। তো বলছে হ্যাঁ ঠিক আছে। তারপর ওই 4 জন লোকের কাছে গেল, ও সব গিয়ে বলা টলার পর প্রত্যেকটা লোক বলল ঠিক আছে আমি তোমাকে হেল্প করছি। তারপরে হেল্প করার পর বলছে এরপর আপনি আমার সাথে 3 মাস পর দেখা করবেন, এর আগে আসবেন না। কিন্তু ওনাকে প্ল্যান দিয়ে দিয়েছে, তুমি এই করবা, এই বলবা, এরপর এই করবা। সো 3 মাস পর গাড়ি টাড়ি নিয়ে সুন্দর করে এসছে। হ্যাঁ, সাথে বউ আছে, ছেলে মেয়েগুলোও আছে। তো আসার পর বলছে ভাই সুইসাইডের ডেটটা কি পিছিয়েছেন কিনা? হ্যাঁ, বললাম ওটা করুম না তো আর। বলছে কেন? বলছে আই গট এভরিথিং ব্যাক। এই লেসনটা দিয়ে আমরা বুঝেছি যে বিজনেসের মধ্যে এই আপ ডাউন আসবে,
এবং তোমার যদি নেটওয়ার্ক ঠিক থাকে, অর্থাৎ তোমার বিজনেস ফ্রেন্ডস ঠিক থাকে, তোমার আর কিচ্ছু দরকার নেই, ইউ ক্যান স্টার্ট ওভার। কেমন লাগলো গল্পটা? অসাধারণ একটা গল্প। ইটস নট গল্প, ইটস এ রিয়ালিটি অ্যাকচুয়ালি। ওকে, সো আপকামিং জেনারেশনে আমাদের এখন অনেকেই আছে যারা আসলে জব পছন্দ করে না, 9 to 5 জব তারা করতে চায় না, এন্টারপ্রেনার হতে চায়, তারা নিজেদের ব্যবসা শুরু করতে চায়। সো আপনি যেহেতু একজন সিইও এবং ফাউন্ডার অফ ঠিসল বাংলাদেশ, সো আপনার কাছে আসলে কি মনে হয় যে কোন ভরসায় তারা একটা ব্যবসা শুরু করতে পারে, বা একটা ব্যবসা শুরু করার জন্য তাদের মাইন্ডসেটটা আসলে কিভাবে শুরু করা উচিত? আসলে এখনকার জেনারেশন খুবই স্মার্ট, সত্যি করতে। তুমি বুংবাং বুঝাবা এখন জেনারেশনকে, হবে না। ওরা ইনস্ট্যান্ট সার্চ করে। ইভেন তুমি ধরো একটা জায়গায় কিনতে যাবে, আগের সিও মানে আগের প্রজন্মের বিজনেসম্যান আর এখনকার ইয়াং জেনারেশন, ইনস্ট্যান্ট সে পিছনের কি কি সব হিসাব টিসাব বের টের করে ও চিন্তা করে যে ওর সাথে যাবো কি যাবো না। সো আমার কাছে খুব ভালো লাগছে এটা যে ইয়াং জেনারেশন এন্টারপ্রেনার্স হতে চাচ্ছে। তুমি বাংলাদেশে যদি প্রতিটা গলিতে গলিতে যাও, তুমি দেখবা বড় ভাই ছোট ভাই, ওই লাল দল নীল দল সবুজ দল, হ্যাঁ, সব চোর বাটপার, হ্যাঁ, চাঁদাবাজ, এগুলো। চায়নার গলিতে গলিতে যদি যাও তুমি দেখবা এই বাসায় ফ্যাক্টরি, এই বাসায় এন্টারপ্রেনার, এই বাসায় স্মল বিজনেস, এই বাসায় মেশিন, এই বাসায় ড্রোন বানায়। এই জন্য দে আর দ্য বিগেস্ট ইকোনমি ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো এখন বাংলাদেশের ছেলেমেয়েরা আমি দেখেছি, ইউ আর ভেরি রাইট, ওরা নিজে কিছু করতে চাচ্ছে। এইটা হচ্ছে সবচেয়ে আশার কথা। হ্যাঁ, কারণ 9টা 5টা জব করে কতটুক করা যায়। এখন বিজনেস মানে কি তোমার প্রত্যেকের একটা স্টার্ট করতে হবে তা না কিন্তু। যেমন ধরো তোমাকে আমি যদি বলি, তুমি কিন্তু এখানে একটা জব করছো, আবার তোমাকে কিন্তু আমি 2টা ভেঞ্চারে পার্টনারশিপ দিয়ে দিচ্ছি। তার মানে এই ধরনের একটা মডেল বড় বিজনেসম্যানরা যদি করতে পারেন, যেমন এই যে আমার ফ্রেন্ডের মেয়ে সাদমি, ও আসছিল জব করতে। আমি ওকে কি করলাম, click2home.net একটা ই-কমার্স প্ল্যাটফর্ম আমি ইনভেস্টমেন্ট করে ওকে রেডি করে দিলাম। ওরা 4 জন ফ্রেন্ড। এখন এই যে ফেব্রুয়ারি থেকে এটা লঞ্চ হতে যাচ্ছে, ওরা দেখো ওই ইউনিভার্সিটির খরচটা সব এখান থেকে উঠে যাবে। ওর মধ্যে এন্টারপ্রেনারশিপের মাইন্ডসেট গ্রো হয়েছে। সেম তোমার জন্য, তোমার ফ্রেন্ড যতগুলা চলে আসে একই রকম। তো এখনকার আমরা যারা এন্টারপ্রেনার্স, আমাদের এই ধারাটার ক্ষেত্রে একটু ভূমিকা রাখা উচিত, যেমনটা আমি রাখছি। তুমি দেখো এই যে সাফওয়ান, আজান, কত ছোট ছোট মানুষ, তানিশা, মাজেবিন, প্রিয়ন্তী, মৌমিতা, এরকম ছোট ছোট স্টুডেন্টরা, দে আর ডুইং জবস অ্যান্ড তারা আমাদের সাথে বিজনেস করছে। আমরা তাদের নিয়ে একটা লিমিটেড কোম্পানি করতে যাচ্ছি, মানে অ্যামেজিং। সো এবং আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, সো জ্যাকমা একটা কথা বলেছিলেন যে তোমার বিজনেসে যদি ভালো করতে চাও তাহলে তুমি মেয়েদেরকে বেশি বেশি এমপ্লয় করো। এটা আসলে সত্য। তুমি দেখো আমার সাথে কত বছর কাজ করছো, অনেক বছর, যুগের উপরে হয়ে গেছে, 10 ইয়ার্সের উপরে হয়ে গেছে। তো মজার ব্যাপারটা হচ্ছে একটা মেয়ে ন্যাচারালি উল্টাপাল্টা করে না। হ্যাঁ, 2-1 করতে পারে, বাট 100 জনের মধ্যে হয়তো 2 জন আপনি পেতে পারেন। 98টা মেয়ে আপনার জন্য একদম সংসার গুছিয়ে রাখার মতো আপনাকে হেল্প করবে। ছেলেরা একটু বাটপারি করে আসলে, হ্যাঁ, এরা আনকন্ট্রোলড হয়। আবার এখানে রেশিওটা উল্টো আর কি, 2 জন 3 জন ভালো থাকে আর বেশিরভাগ অনেক সময় খারাপ থাকে। এটা আমাদের অবজারভেশন সত্যিকার অর্থে। এটা অনেকগুলো কারণে, আবার ছেলেরা টেনশনে বেশি থাকে, লাইক বিয়ে হচ্ছে না, এটা একটা টেনশন, বাবা মাকে টাকা দিতে হবে একটা টেনশন, বড় বোনকে বিয়ে দিতে হবে বা ছোট বোনকে, এটা একটা টেনশন, মানে অনেক ধরনের একটা ছেলে টেনশনে থাকে। এই কারণে তার ফোকাস কম থাকে, এটা একটা কারণ হতে পারে। বাট ছেলেরা আবার মনোযোগ দিলে মেয়েদের চেয়ে ডেফিনেটলি ভালো কাজ করতে পারে। হ্যাঁ, যেমন আমি ধরো, ওকে। তো জ্যাকমা এই মেয়েদেরকে বেশি এমপ্লয় করতে বলেছেন। আরেকটা হচ্ছে আমার একটা অবজারভেশন, ছোটদেরকে যদি সুযোগ দেওয়া যায় বড়দের চেয়ে অনেক বেশি ভালো কাজ করতে পারে। কারণ তুমি সৎ পিপল খুঁজবেন, যে আপনার সৎ মানুষ দরকার, আপনি ছোটদেরকে নিয়োগ দিয়ে দেন। কারণ একটা ছোট মানুষ যে 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট, সে ঘুষ খায় নাই, 2 নম্বরে করে নাই, মিথ্যা কথা বলে না, ওই ফ্রেন্ড বাবা মার সাথে টুকটাক হয়তো বলতে পারে, এতটুকু। তার মানে ওরা হচ্ছে একদম ক্লিন পিপল, ইয়াং পিপলগুলো। সো এই জন্য এরা হচ্ছে নিরাপদ। হ্যাঁ, আবার তোমাদের মধ্যে একটাই আছে যে তোমার এক্সপিরিয়েন্স নাই, না শিখে শিখে তুমি বড় লোক হতে চাও, এটা একটা খারাপ একটা অভ্যাস, এটা করা যাবে না। তোমার
স্কেল আপ করতে হবে তোমার বিজনেসের পাশাপাশি নিজের স্কিলকেও। এক্স্যাক্টলি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এর সাথে সাথে যে আরেকটা ব্যাপার যে আমরা উইদিন ওভারনাইট আমরা রেজাল্ট চাই বা খুব বড় কিছু হয়ে যেতে চাই, বা আমরা ভাবি যে আচ্ছা ব্যবসা আমি আজকে শুরু করলাম, ওভারনাইট আমি হয়তো কোটিপতি হয়ে যাব। আসলে এই ব্যাপারটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? এটাকে আমি বলবো ইয়াং প্রজন্মের একটা অস্থিরতা। এই অস্থিরতা থাকা যাবে না। অন্যের, তুমি জানো না যে একটা বিজনেস দাঁড় করাতে, যেমন ধরো 10 মিনিট স্কুলের আয়মান সাদিক, ও MBA না করে BBA এর পরে এই কাজ শুরু করে দিয়েছে। তো আয়মান সাদিককে কোটি কোটি মানুষ চেনে, ইভেন IB এর অনেক টিচারকেও আয়মানকে যতটুকু চেনে অতটুকু চেনে না। তাহলে এটা একটা, আমি কিন্তু খুব পজিটিভলি দেখছি আয়মানের এই ইনিশিয়েটিভ। তো আমি বললাম যে আয়মান তুমি MBA করবে না? বলছে ভাই ওই সেম জিনিস পড়াবে, এটা পড়ে আর লাভ কি? আসলে সত্য, আমি তো MBA করেছি, ওই সেম জিনিসই ওখানে পড়ানো হয়। তো ওভারনাইট আসলে ওই আয়মানও বলছে কতবার বাদ দিতে চেয়েছে, যার দরকার হবে না, পারবো না হয়তো, হ্যাঁ বেতন দিতে পারছে না, তারপরে কিন্তু আস্তে 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 দাঁড় করেছে। আমার একটা স্টুডেন্ট আছে হেডম্যান একাডেমি, ইমাম, ও মাঝখানে হঠাৎ করে ফল করছে, আবার আমার সাথে দেখা করে, আমরা দুজনে বসে চা খাই, কফি খাই, খাওয়া দাওয়া করি। ওরা আমি বলছি ইমাম এখন এইটা কর, এটা কর। এখন আলহামদুলিল্লাহ দেখ কত সুন্দর করছে। নির্ঝর এডুকেশনে নির্ঝর দেখ কত সুন্দর বিজনেস করছে। সাবিত ইন্টারন্যাশনাল সাবিত মাশাআল্লাহ দা মানে বেস্ট একজন মাইন্ড ট্রেনার বলবো আমি। হ্যাঁ, তারপরে LTDs এর সাইমন, হ্যাঁ 1 মিনিট স্কুলের মিম, RDM স্কুলের শোভন এবং রুবায়েত। হ্যাঁ, তুমি দেখো আমার সাথে অ্যাটাচ থাকা ব্যক্তিগুলো প্রত্যেকে এক একটা মাল্টিমিলিয়নার ডলারের বিজনেস করছে। তো একজন কোচ আসলে থাকতে হয় লাইফে। তো এদের প্রত্যেককে গিয়ে তুমি তাদের হিস্ট্রি জানতে চাও, দেখবে অনেক কষ্ট আছে তাদের, অনেক রাত ঘুমায় নাই, তারপরে আস্তে 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 হয়েছে। সো ওভারনাইট আসলে সফলতা আসে না। ওভারনাইট বড়লোক হওয়া যায় চুরি করে বা এরকম করে, হাই যা আছে বাইর কর, হ্যাঁ ভয় পেয়েছ, যা আছে বাইর কর, 1 কোটি টাকা 2 কোটি নিয়ে আসলা, এটা ওভারনাইটে সম্ভব হবে। বাট সৎভাবে তোমার সিঁড়ি একটা একটা করেই উপরে উঠতে হয়। স্যার, বর্তমান সময়ে আমরা কিন্তু নেটে কিংবা আমাদের এই যে এখন তো ইন্টারনেটের যুগ, সো একটা জিনিস কিন্তু খুব বেশি ভাইরাল, সেটা হচ্ছে কোচ বা ট্রেনিং করা কিংবা একজনকে বিজনেসের জন্য গাইড করা। আমরা অনেক বেশি এটা দেখি যে আপনি আমার কাছে আসেন, আমি আপনার বিজনেস দাঁড়া করিয়ে দিব, বা আমি আপনাকে ট্রেনিং করব, বা আমি আপনাকে শিখাবো কিভাবে বিজনেস করতে হয়। আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? আসলেই কি একজন পার্সনের কাছ থেকে বিজনেস শেখা যায়, আর অ্যাকচুয়ালি কি এটা? আসলে তাই শেখা যায়, কারণ একটা জিনিস মাথায় রাখবে, ধরো আমি একটা রোডে আমার চলাফেরা আছে, আমি জানি ওই রোডের মধ্যে একটা গর্ত আছে, হ্যাঁ, তখন ওই গর্তটা তুমি জানো না যখন একটা গর্ত আছে, আমি যদি তোমাকে বলি বাবা ওখান থেকে যাওয়ার সময় মাঝখানে একটা গর্ত আছে, তুমি একটু পাশ দিয়ে যাও, তুমি হোঁচট খাবা ওখানে। একজন কোচ জানেন যে সামনে এই কারণে ফেল করে বিজনেসে, সেটা যদি এন্টারপ্রেনারকে জানিয়ে দেওয়া হয় তাহলে সেই ভুলগুলো কিন্তু সে করবে না। এটা একটা স্ট্র্যাটেজির মতো, কিন্তু স্যার আমরা যেটা চিন্তা করি যে মানে এক একটা বিজনেস থেকে এক একটা বিজনেস কিন্তু ডিফারেন্ট, তাহলে একজন কোচ যে সব করে কিভাবে আসলে জানে? কিছু আছে কমন ফ্যাক্টরস, লাইক যেমন ধরো একটা বিজনেসম্যানের প্রধানতম তোমার অ্যাসেট হচ্ছে মাইন্ডসেট, যে সে বিজনেসে তার প্রথমে একটা আইডিয়া থাকতে হয়, এবার মাইন্ডসেটটা খুব স্ট্রং থাকতে হয় যে আমি এটা নিয়ে লেগেই থাকবো হোয়াট এভার হ্যাপেন্স। সেই লেগে থাকার ক্ষেত্রে মানুষ আসলে ডেভিয়েট করে ফেলে, সে ছুটে যায়, লাইনচ্যুত হয়ে যায়, এই জন্য একজন কোচ দরকার। যেমন আমি সাবিত ইন্টারন্যাশনাল সাবিতের কথা বললাম, ও অনেক সুন্দর ইসলামিকভাবে ও হাফেজ মানুষ একজন, এবং সে ন্যাশনাল ইন্টারন্যাশনালি অনেক সুন্দর ট্রেনিং দিচ্ছে। মানে কোচ কাঞ্চন, আমি নিজেও কিন্তু ওনার সাথে ট্রেনিংয়ে গিয়েছি, যে কাঞ্চন ভাইয়ের সাথে, মানে কাঞ্চন ভাইয়ের সাথে উনি কিন্তু মানে ওনার টার্গেট হচ্ছে 1 মিলিয়ন এন্টারপ্রেনারকে রেডি করা বাংলাদেশে। আমি খুব পজিটিভলি দেখছি এটা। আসলে একজন এন্টারপ্রেনারকে এই যুগে অলরাউন্ডার হতে হয়। তোমার ইংলিশ কমিউনিকেশন স্কিল খুব ভালো লাগবে, কথা বলতে না পারলে তুমি এন্টারপ্রেনার হয়ে ফেল করবে একদম। তোমার আধুনিক টেকনোলজি, ই-কমার্স, কমার্স, হ্যাঁ এগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, SSL গেট, পেমেন্ট গেটওয়ে, এগুলো আইডিয়া থাকতে হবে, লিগাল যে ডকুমেন্টসগুলো সেগুলো আইডিয়া থাকতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কীভাবে ইন্টিগ্রেট করবে এগুলো আইডিয়া থাকতে হবে, তোমার ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ইমেজ, এগুলো আইডিয়া থাকতে হবে, প্রোডাক্টের তুমি ইউনিক জিনিসগুলো কীভাবে তুলে ধরবা সেটার USP বের করা। সো এই সব কিছু মিলিয়ে
একজন কোচ গাইড করে দিতে পারে যে এই জায়গায় যেমন ধরো আমি যদি বলি আমি কোডিং পারি কিনা, আনসার হচ্ছে নো, কিন্তু আমি জানি আমার সাইটটা এইভাবে হবে, তাহলে আমার একটা অংশ জেনে নিতে হচ্ছে। আমি যদি এখন একজনকে, যেমন আমরা একটা ভেঞ্চার শুরু করছি যে ই কমার্স বিজনেস শুরু করতে হলে একদম জিরো থেকে একদম প্রো লেভেলে যাওয়া পর্যন্ত আমরা গাইড করবো টেসল থেকে, আমাদের একটা ইউনিট আছে। তো আমি কিন্তু এটা পারবো কেন, এই জন্য যে আমি কিন্তু জিরো থেকে অনেকগুলা ই কমার্স বিজনেস শুরু করেছি এবং অনেকে দিয়ে করিয়েছে, সফলভাবে কাজ করছে। সো আমার কাছে আসলে আমি তো এই কোচ হতেই পারি। সুতরাং কোচেস আর রিয়েলি নেসেসারি। আর এক্সপার্টিস লেভেলে তোমার একজন যিনি সফটওয়্যার ডিজাইন করেন তার কাছে যাওয়া, ওইটা কোচের কাজ না। কিন্তু একজন ফিনান্সিয়াল এক্সপার্ট উনি এক ধরনের কোচ অনেক ধরনের আছে। হ্যাঁ, একজনে সব পারবেন, নো, দ্যাটস নট পসিবল। ওকে, এবার আমি যাব একদম খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা আমাদের সবার এই প্রশ্নটা থাকে, সেটা হচ্ছে যে আমরা বিজনেসম্যান যারা আছে বা বিজনেস ওনার যারা আছে তাদের কাছ থেকে অনেক সময়ই একটা কথা শুনে থাকি যে বিজনেস করতে আসলে টাকার দরকার হয় না। সো আমাদের প্রশ্নটা হচ্ছে যে আদৌ কি এটা সত্যি, বিজনেস করতে গেলে তো টাকা লাগে, টাকা ছাড়া কি বিজনেস করা পসিবল? তোমাকে যদি উদাহরণ দিই, হ্যাঁ, এই যে তোমাকে যে teselshop.com এটা দেখতে দিচ্ছি, প্লাস এই যে তোমাকে টেসল পডকাস্ট এই প্রোগ্রামটা তোমাকে দিয়েছি, তুমি টাকা ইনভেস্টমেন্ট করেছো? নো। তুমি কি বিজনেসের পার্টনার হয়ে গেছো না? হয়ে গেছি। কিসের জন্য? স্কিলের জন্য। স্কিলের জন্য। আসলে বিজনেস করতে টাকা লাগে না, কিন্তু তুমি বলবা আমার কোনো গুণ নাই, আমি কথাও বলতে পারি না, ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না, আমার টাকাও নাই, ডিগ্রিও নাই, ভয়ও পাই বিজনেসে। তোমার জন্য একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে ব্যর্থতা। সুতরাং আসলে বিজনেস করতে টাকা লাগে, বিলিভ ইট অর নট। করোনার সময় আমি মাইনাসে চলে গিয়েছিলাম, ইভেন বাজারটাও করতে পারতাম না, টাকা ছিল না। করোনার সময় আমার 3-4টা সেন্টার ছিল, ফার্নিচার বিক্রি করব, সে বলছে উল্টা টাকা দেন, এটা রাখবো কোথায়, এটার জন্য ফার্নিচার নেবে না, ফ্রিও নেবে না। সেখান থেকে আস্তে আস্তে ফ্রি পড়াতে একটা, আমি প্রথম অনলাইনে, আমিই প্রথম না আমি বাংলাদেশে করোনার সময়, হ্যাঁ, এটা একটা হিস্ট্রি ছিল। আমার আগে কোনো ব্যক্তি, সরকারও না, করোনার সময় কোর্স অফার করে, কোনো ব্যক্তি না। সো আমার পর দেখা দেখি সরকারের ট্রেনিং শুরু হয় A2I-তে, তারপর আস্তে আস্তে অন্য নামে যত প্রতিষ্ঠান আছে, আমার ইনিশিয়েটিভ প্রথম ছিল সবার আগে। তো তারপরে কিন্তু দেখো এখন আল্লাহ যতটুকু দিয়েছেন, আমার কোনো অ্যাসেট করতে পারিনি বা ব্যাংকে টাকা জমা নেই, বাট আমি দেশের জন্য অনেক কিছু করেছি। হ্যাঁ, আমার বিজনেসটা একটু এডুকেশনকে ড্রাইভ দিয়ে সামনে নিয়ে যাবে এমন ইনিশিয়েটিভস থাকে, ওই জন্য প্রচুর টাকা হয় না, বাট ভিজিবল পরিবর্তন আমরা দেখতে পারি। তো ব্যাপারটা হচ্ছে, তোমার যদি একটা আইডিয়া থাকে, তোমার আইডিয়াটা যদি কিলিং আইডিয়া থাকে, টাকা দেওয়ার লোকের অভাব নেই। সুতরাং মানি এটা বিজনেসের কোনো অন্তরায় না। ইফ ইউ হ্যাভ গট স্কিল, আ ভেরি ম্যাগনেটিক কিলিং আইডিয়া, মানি অটোমেটিকলি আসবে। এটা আমি যখন বিবিএতে এমবিএতে ক্লাস করতাম, স্যাররা বলতেন, আমি বলতাম এ ফালতু কথা, কি বলে বিজনেস করতে, আমি তো একটা বাসা ভাড়া নিতে গেলেও তো টাকা লাগবে, বলে কি? এক্স্যাক্টলি, দ্যাটস ট্রু। ওকে, সো স্যার, আমি যদি নেক্সট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা সব সময় যেহেতু আমরা কাছ থেকে আপনাকে দেখছি, অন্য বিজনেসম্যানদেরকে আমরা দেখতে পাচ্ছি না, ওনাদেরকে দেখতে পাচ্ছি না, সো তাদের কথা জানি না, কিন্তু আপনাকে দেখি যে সব সময় বিজনেসকে নিয়েই আসলে কেন্দ্র করেই আপনার সময়টা কেটে যায়। সো সেই ক্ষেত্রে পার্সোনাল এবং প্রফেশনাল দুটো লাইফকে আপনি কিভাবে ব্যালেন্স করছেন, বা আপকামিং যারা আছে তারা আসলে এটা কিভাবে ব্যালেন্স করতে পারে? আমি অনেকটা ক্ষেত্রে ব্যর্থ বলবো, যে পারিবারিক লাইফে যেমন, আবার ওটা সমস্যাও হয়নি, যেমন আমার অফিস আর বাসায়, যে তুমি তো দেখছো এই অফিস রুম, পাশের রুমটাই বাসার রুম, এই জন্য আমি মনে হলো যে মেয়েদের সাথে একটু দুষ্টামি করবো গিয়ে, হ্যাঁ, একটা খোঁচা দিয়ে আসবো, বা ওর খোপাটা খুলে দেবো আমি, হ্যাঁ, বা বললাম যে আব্বু কিছু লাগবে, বা একটু ডিস্টার্ব করে আসবো, মজা করে আসবো, বা আমি একটু পানি খেয়ে আসবো, পট করে যাই। এটা এই জন্য আমার পারিবারিক লাইফ লিড করাতে অতটা প্রবলেম হচ্ছে না। মানে অনেকের হতে পারে যে অনেক দূরে যেতে হচ্ছে সেক্ষেত্রে। তো এই ক্ষেত্রে পারিবারিক লাইফটাকে ইন্টিগ্রেট যদি করা যায়, যেমন আমি আমার ওয়াইফকে কি করেছি, বিজনেসের মধ্যে পাবলিকেশনস দেখছে, তারপর ফাইন্যান্স সব ওর হাতে দিয়ে দিয়েছি, কারণ আমি পণ্ডিতি করে অনেক ধরা খেয়েছি। একটা মেয়ে যখন ওয়াইফ বিজনেসে আসে, এটা খুবই বরকতের কাজ, কারণ একজন ওয়াইফ চিটিং করবে না, তোমার টাকাটা সেফ রাখবে। সো আমি এটা বিজনেসম্যানদের বলবো, যদি ওয়াইফ যোগ্য হয়, এটা একটা ব্যাপার,
শি ইজ ভেরি কেপেবল, ঢাকা বিশ্ববিদ্যালয়তে BBMBA করেছে, সো তার এক্সপিরিয়েন্স আছে সব মিলিয়ে, সো এই জন্য তাকে আমি রিলায়েবলি কিন্তু দিতে পারছি। তো যদি যোগ্য হয়, ওয়াইফ ইজ দ্য বেস্ট পার্টনার সত্যিকার অর্থে। হ্যাঁ, মানে খুবই রিলায়েবল পার্টনার। আর পারিবারিক লাইফ অবশ্যই ব্যালেন্স মেনটেন করতে হবে। আর আমারটা হচ্ছে কি সিনোনিমাস হয়ে গেছে, আমি এক বিজনেস করছি, লিখছি, আবার ক্লাস নিচ্ছি, তো তিনটা মিলিয়ে টিলিয়ে আমি খুব এনজয় করি সত্যি কথা। আমার কাজ না থাকলে, আমি তো আল্লাহকে এমন বলেছি যে যেদিন আমার কাজ থাকবে না সেদিন আমি বাঁচতেও চাই না। দ্যাট শুড বি মাই লাস্ট ডে। আল্লাহকে বলেছি আমার আল্লাহ ওর পর আমাকে আর রাখার দরকার নেই, তুমি তোমার কাছে নিয়ে যাও। সুতরাং ইটস এ ম্যাটার অফ চয়েস। ইফ ইউ লাভ ইউর ওয়ার্ক, তুমি ব্যালেন্স করতে পারবা সবকিছু, সব মিলিয়ে ওভারঅল। স্যার আমি যদি একটু ব্যাকে চলে যাই, আমি যেহেতু অনেক আগে থেকে আপনার সঙ্গে কাজ করছি কিংবা আপনাকে দেখছি, আপনার সঙ্গে যখন আমার পরিচয় হয় তখন কিন্তু আপনি আসলে জব করতেন, তখন আমি আপনাকে বিজনেস করতে দেখিনি। সো ওই জায়গা থেকে, জব থেকে এই যে বিজনেসে সুইচ করা, এত বড় একটা রিস্ক নেওয়া, যে আসলে আপনার বিজনেস তো সফল নাও হতে পারতো যে আপনার আসলে ইনকাম আসছে না। সো এই যে মাইন্ডসেটটা নিয়ে যে না আমি জবটাকে লিভ করব এবং বিজনেসটা শুরু করব, সেই স্টোরিটা যদি আমাদেরকে একটু বলেন। আসলে ওটা তোমার একটু গ্যাপ আছে ওখানে। ওখানে আমি তখন সাইফোর্সে ছিলাম, তুমি যখন ক্লাস করতে পুরান ঢাকাতে, তো সাইফোর্সেও আমি আসলে জব করতাম না। হ্যাঁ, আমি আসলে একটা কোর্সের কোঅর্ডিনেট করতাম এবং ওটা আমার একটা প্রফিট পার্টনারশিপ ছিল। আমি এর আগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টিচার ছিলাম, তো ওখান থেকে ছেড়ে আসবো। সাইফোর স্যার বললেন যে তুমি ওখানে কত বেতন পাও, তুমি 1 লাখ টাকায় জয়েন করো। আমি বলছি না, আমি বেতন নেবো না, আমি কোর্সের পার্টনারশিপ নেব। বলছে তুমি বেতন নেবা না, চলবা কিভাবে? বলছি স্যার এটা আমি বুঝবো, সমস্যা নেই। ইয়া, তো তখন আমার সেটা অনেক আগে, মানে ধরো 7-8 সালে। তো তখন আমি কিন্তু 3 মাসে 35 লক্ষ টাকা ইনকাম করেছিলাম মাত্র। হ্যাঁ, তো ওটা একটা ডিসিশন যে, আর আমাকে যদি 1 লাখ দিত, 12 মাসে 12 লাখ টাকা আসতো, কিন্তু আমি 3 মাসে 35 লক্ষ টাকা ইনকাম করেছি। তো আমার একদম ওই ইউনিভার্সিটি লাইফ থেকে, এবং আমি কোনোদিন জবের অ্যাপ্লাই করি নাই, নাম্বার 1। হ্যাঁ, ইউনিভার্সিটির রেজাল্ট ভালো হওয়ার জন্য স্বপ্ন ছিল যে ইউনিভার্সিটি টিচার হব, তো 2টা ইউনিভার্সিটিতে পড়িয়েছি। এরপর আর ভাল লাগে নাই, মনে হচ্ছে যে সারাদিনে 2টা ক্লাস, আর কোনো কাজ নেই। আমি বলেছি এই লাইফ তো আমার দরকার নেই ভাই, আমি অনেক প্যারা চাই, অনেক চ্যালেঞ্জেস চাই। হ্যাঁ, আই ওয়ান্ট টু ওয়ার্ক মোর। হ্যাঁ, ঠিক আছে। সো আই কুইট মাই জব অ্যান্ড স্টার্টেড দ্য বিজনেস। Oh, that's really cool, sir. সো আমাদের জন্য, আমরা যারা এখন বিজনেস করতে চাই কিংবা আমরা যারা হচ্ছে নিউ ভাবে কিছু শুরু করতে চাই, সো তাদের কিন্তু আসলে বিজনেস নিয়ে কোনো আইডিয়া নেই, কিংবা কোথা থেকে শুরু করবে, কি স্ট্র্যাটেজি, কি মার্কেটিং করব, কি নিয়ে আসলে কাজ করলে আমি এটাতে সফল হব, এই জিনিসগুলোর অনেক কিছু ভয় থেকেই কিন্তু আমরা আসলে অনেক কিছু স্টার্ট করতে পারি না। সো সেখানে আপনার একটা অ্যাডভাইস যদি আমাদেরকে দেন। খুবই সুন্দর প্রশ্ন। আমি একটা ভিডিও দেখেছিলাম, আমেরিকান একটা ছেলে, ও সারা পৃথিবীর বিলিয়নার্স যারা, তাদের ইন্টারভিউ নেয়। তো একটা কোশ্চেন ছিল যে, স্যার কুড ইউ হেল্প আস বাই গিভিং আইডিয়াস হাউ দ্য ইয়াং জেনারেশন ক্যান বি বিলিয়নার্স লাইক ইউ। বলছে স্টপ গোয়িং টু স্কুল। এই স্কুল বলতে সে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বুঝিয়েছে। বলছে স্কুলে যাওয়া বন্ধ করে দাও। বলে আর ইউ কিডিং মি স্যার, স্কুলে না গেলে নলেজ করতে হবে। বলছে স্কুলে গেলে নলেজ নষ্ট হবে। বলে বলেন কি? বলছে হ্যাঁ। বলছে তুমি কি কোনো সময় বিলিয়নার্স দেখেছো একজন শিক্ষককে? বলছে না, তা তো দেখিনি। বলছে যে নিজে বিলিয়নার্স হতে পারে না, সে আবার কিসের বিলিয়নার্স তৈরি করবে? এবার বলে একটু কারণ বুঝিয়ে বলেন তো। আমি বুঝিনি। শিক্ষকরা তো নলেজ দেয়। বলছে হ্যাঁ, ওই নলেজ দিয়ে বিলিয়নার্স হওয়া যাবে না। পৃথিবীর তুমি বিলিয়নার্সদের দিকে তাকাও, দে কুইটেড স্কুলস, দে আর ইউনিভার্সিটি কুইটার্স। মার্ক জাকারবার্গ কুইটেড হার্ভার্ড, স্টিভ জবস ইন্টারের পরেই নেই, এলন মাস্ক সেম, বড় ইঞ্জিনিয়ার কিছুই না, বিল গেটস, ঠিক আছে, আমাদের যে খান একাডেমির খান আছে, মানে সব এগুলো কুইট করে টোরে আলিবাবা, তুমি দেখবে সব বিলিয়নার্সরা এরকম করেই হয়েছে। সরি, ওই বিলিয়নার উনি বললেন যে একজন শিক্ষক সবসময় পারফেকশন চায়। এই দাড়ি দেশ নাই কেন, কমা দেশ নাই কেন, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ লেখস নাই কেন, তারপর তোর স্কোয়ার সাইন দেশ নাই কেন, তারপর আনসার প্রায় লেখস নাই কেন। অর্থাৎ একজন শিক্ষক সবসময় কি চায়? পারফেকশন। কিন্তু লাইফ হচ্ছে ইমপারফেকশনস থেকে তৈরি হয়ে মোল্ড হয়ে যেতে হয়। একজন বিজনেসম্যান,
সে আস্তে হোঁচট খায়, আবার পরে আবার ওঠে, আবার পরে আবার ওঠে। ভুল থেকে সৃজনশীলতা আসে। এই যে লাইট দেখতে পাচ্ছ, 10,000 বার এক্সপেরিমেন্ট করার পর, 10,000 বার ভুল করার পর পৃথিবী আলোকিত হয়েছে। শিক্ষকরা পারফেকশন চায়, ভুল করতে যায় না। আমার নিয়মে অঙ্ক করতে হবে, তার মানে ভুল করতে দেয় না। যে তুমি একটা নিয়ম ট্রাই করো তো নতুন, সেটা দেয় না। সুতরাং আসলে ট্রেডিশনাল স্কুলিং বাদ দিতে হবে। এই ছেলেমেয়েরা যে এন্টারপ্রেনারশিপে আসতে পারছে না, এর জন্য মোস্টলি টিচার্সরা দায়ী। এন্টারপ্রেনারশিপে আসার জন্য যিনি টিচার, তার তো বিজনেস করা উচিত ছিল। তোমাকে পড়াচ্ছে কে? যে থিওরি পড়েছে, যে বিজনেস জীবনেও করে না, এই হচ্ছে তোমার ইউনিভার্সিটি টিচার। সে তোমাকে কিসের এন্টারপ্রেনার বানাবে? সুতরাং এডুকেশন সিস্টেম চেঞ্জ করে এখন বিজনেসম্যান যারা সফল, কমিউনিকেশন ভালো, তাদের ইউনিভার্সিটিতে চাকরি দেওয়া উচিত। তুমি দেখতেছো জিপিএ কত 4 আছে, তাহলে ইউনিভার্সিটিতে পড়াও। কাম অন ম্যান, বুলশিট বুলশিট। তুমি সফল একজন বিজনেসম্যানকে নিয়ে ক্লাস নাও বিজনেস গ্রাজুয়েটদের ওখানে। সো সফল বিজনেসম্যানদেরকে নিয়ে এসে যদি তোমার ক্লাস নেওয়ার যায় ইউনিভার্সিটিতে, তখন বোঝাতে পারবে ক্লাসে যে এইভাবে পড়ে যায়, এইভাবে উঠতে হয়। হ্যাঁ, কোথায় কোথায় চ্যালেঞ্জেস রয়েছে। সো আমি বলবো যে এডুকেশন সিস্টেম, কারিকুলাম চেঞ্জ করতে হবে। আমাদের বিজনেস গ্রাজুয়েশন যেটা আর কি বিবিএ টিবিএ এমবিএ পড়ানো হয় বাংলাদেশে, এগুলো 90% কোনো কাজে লাগে না। হ্যাঁ, একদম 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 বুলশিট এন্ড থিংস। এগুলো চেঞ্জ করতে হবে, সিলেবাসকে পুরো রিডিজাইন করতে হবে। হ্যাঁ, আমরা কেন জব আছে অথচ ছেলে মেয়ে খুঁজে পাচ্ছি না কেন? ওই যে ব্যর্থ টিচার, যিনি জীবনে ব্যবসা করেন নাই, উনি বিজনেস এডুকেশন শেখাচ্ছেন, হবে না তো। এক্স্যাক্টলি, আমরা এখানে খুব বড় একটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে যে যারা জব দিচ্ছে তারা বলছে যে আমি এমপ্লয় পাচ্ছি না, আর যারা হচ্ছে চাকরি খুঁজছে তারা বলছে যে মার্কেটে কোনো জব নেই। দুজনের কাছে ভিউটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এটাকে আমরা বলি সি টু সি গ্যাপ। সি মানে ক্যাম্পাস, আর একটা সি মানে কর্পোরেট। ক্যাম্পাসে মনে করে কত কিছুই, কর্পোরেট মনে করে কিছুই জানে না, এর মধ্যে একটা গ্যাপ আছে। তো এই স্কিলের গ্যাপটাকে আসলে মিনিমাইজ করতে হবে। এর জন্য ইন্ডাস্ট্রি লিঙ্ক করতে হবে এডুকেশন সিস্টেমের সাথে, তখন এই গ্যাপটা আসলে ঠিক হয়ে যাবে। সো স্যার, আপনি তো যেহেতু অনেক বছর ধরে বিজনেস করছেন, সো দুই একটা চ্যালেঞ্জের কথা যদি বলেন যে না আমি আসলে কি এই চ্যালেঞ্জগুলো ফেস করেছি এবং সেখান থেকে আসলে এই একটা এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় এখানে এত মানুষ কাজ করছে, এই যে ওভারকামটা, এটা কিভাবে আসলে হলো? মাইন্ডসেট, প্রথম বলবো মাইন্ডসেট। আপনাকে লেগে থাকতে হবে, আপনার আইডিয়াকে আপনার বিশ্বাস করতে হবে। দুনিয়ার আর কারো বিশ্বাস করার দরকার নেই, আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন আমি তোমাকে একটা আইডিয়ার কথা বলি, আমি 1 লক্ষ ফনিক্স টিচার তৈরি করব, এর একটা আইডিয়া জেনারেট করলাম। হ্যাঁ, তো এটা একটা কিলিং আইডিয়া সত্যি করতে। একদম এমটি ফিল্ড, পুরা খালি মাঠে গোল দেওয়া যাবে, পুরো বাংলাদেশে বেকারত্ব হ্রাস হবে, এই ছেলেমেয়েরা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, বাংলাদেশে ফরেন ডলার্স নিয়ে আসবে। মানে দেখো কত সুন্দর, তোমার আইডিয়াটা সুন্দর লাগবে। আর তোমার সিনোনিমাসলি ধরে নিতে হবে হোঁচট খাওয়া, প্যারা খাওয়া, এগুলো সিনোনিমাস টু বিজনেস। এটা ধরে নিতে হবে, যেটা আসতেই পারে। আর যিনি নিজেকে আপডেট করবেন না, তিনি ধরাটা বেশি খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং আমি বলবো যে সবাই বিজনেস করবে না, সবার মাইন্ডসেটটা ওরকম না। কারণ আল্লাহ আসলে সবাইকে যদি বিজনেস করার তৌফিক দিতেন, তাহলে ক্রেতাটা কে হতো? সুতরাং সবাই বিজনেস করারও দরকার নেই, কিন্তু সবাই আবার জব খুঁজবা এটারও দরকার নেই। আর মনে রাখতে হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটির এডুকেশন দিয়ে আগামী দিনগুলোতে তোমার চলবে না, মারাত্মক হোঁচট খাবে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 40% জবসকে নাই করে দেবে, সে নিজে করে দেবে, দরকার নেই। সুতরাং স্কিল বেসড এখন এডুকেশন সিস্টেম হতে হবে। আর তোমাদের নেটওয়ার্ক গড়া উচিত, যত বেশি নেটওয়ার্কের মধ্যে থাকবা, তোমার কয়েকশো সিইও, এমডি, চেয়ারম্যান, এন্টারপ্রেনারদেরকে তোমার চিনতে হবে। হ্যাঁ, তোমার বিভিন্ন বিজনেসম্যানদের সাথে গল্প করতে হবে, তাদের সাথে মিশতে হবে, এরকম করে করে নেটওয়ার্ক বিল্ডিং করতে হবে, দেন ইউ ক্যান বি সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ। সো এই যে জব অর বিজনেস, এত সুন্দর একটা টপিক নিয়ে আমরা আজকে অনেকক্ষণ কথা বললাম স্যার, আপনি অনেক কিছু শেয়ার করলেন আমাদের সাথে। সো আই হোপ যে আমাদের যারা আজকের ভিউয়ার্স আছে তাদের এটা থেকে অনেক হেল্প হবে, এবং নেক্সট টাইম আমরা অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সো জব অর বিজনেস কোনোটাই আসলে খারাপ না। আপনাদের মতটা কমেন্টে জানাতে পারেন। আপনার কোনো জীবনে চ্যালেঞ্জেস থাকলে কি কি হয়েছিল, স্যাড স্টোরি, ব্যাড স্টোরি,
আর আমরা আমাদের পডকাস্টে এরপর এরকম বড় বড় মানুষদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, যাদের কাছ থেকে আমরাও শিখতে পারবো। ইটস অল পডকাস্ট উইথ শ্রাবন্তী, এটা একটা নলেজ শেয়ারিং একটা পডকাস্ট প্রোগ্রাম। ইটস এ নাইস ইনিশিয়েটিভ। আমরা এখানে বিভিন্ন জনরার মানুষদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং আই এম লাকি এনাফ যে শ্রাবন্তী, শি ওয়াজ মাই স্টুডেন্ট, স্টিল শি ইজ। তার সাথে আমি এখন তার হোস্টিং করা প্রোগ্রামে আই এম দ্য গেস্ট। আই এম রিয়েলি লাকি। I'm honored. সো সেই একদম ছোট থেকে শুরু করার কারণে আজকে আসলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা করতে পারছি। আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গিয়েছে খুব রিসেন্ট, মানে 2-3 দিন হয়েছে, এবং আজকে আমি এখানে স্যারের সাথে বিজনেস করছি, জব করছি এবং আরো অনেক জায়গায় কাজ করছি। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল, থ্যাংক ইউ সো মাচ। সো এরকম কিন্তু আমাদের যদি নেটওয়ার্কিংটা আসলে ভালো হয় না, তাহলে জীবনটা আসলে অনেক ইজিয়ার হয়ে যায় কোচ যদি থাকে। I hope you enjoyed our today's session, today's episode. So yeah, hope to see you in the next episode, and thank you so much, sir. Thank you. Assalamu alaikum. Allah Hafiz.